আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকলকে হালকেনস্টাইন হিউম্যানিটিসের এইচএসসি একাডেমিকের বাংলা প্রথম পত্রের নতুন একটা কবিতা, নতুন একটা মেহমান বা নতুন একটা অতিথি যাই বলো না কেন, অর্থাৎ তোমাদের নতুন করে যে সিলেবাস পরিবর্তন করেছে এবং সেখানে কবিতা গল্প নতুন করে অ্যাড করেছে, তার মধ্যে একটি অসাধারণ একটি কবিতা ঋতুবর্ণন। আজকে আমরা যে কবিতাটি পড়তে যাচ্ছি সেই কবিতায় আমরা দেখতে পারবো আমাদের এই দেশের বাংলার 6টা যে ঋতু আমরা বলি, যদিও আমরা এখন সর্বোচ্চ 3 থেকে 4টা ঋতুর চিত্র দেখতে পাই বা আমাদের উপস্থিতি দেখতে পাই, কিন্তু এই কবিতায় 6টা ঋতুর বর্ণনা আমরা দেখতে পারবো। এবং পাশাপাশি কবির, আমাদের এই কবিতার যিনি কবি আলাওল, অর্থাৎ মধ্যযুগের মহাকবি আলাওল যাকে বলা হয়, উনার সুন্দর সাহিত্য কর্মের সাথে আজকে আমরা পরিচয় হতে চলেছি। চলো আজকে এই অসাধারণ কবিতাটি পড়া যাক। আমি তোমাদের সাথে রয়েছি নাজমুল করিম অর্ণ, পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে আইন বিভাগে। আজকে আমরা ঋতুবর্ণন কবিতাটা পড়ার আগে বরাবরের মতোই আমরা কবিতাটির কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দার্থ টিকাটাকে আগে পড়ে নেব। আচ্ছা ভাই আপুরা, তোমরা কি জানো এই বিষয়টা আমরা কেন করি? এই 3টা জিনিস আগে কেন পড়ি বা আমি কেন জিনিসটা তোমাদেরকে পড়াই? এর সবচেয়ে বড় কারণ হলো, তোমরা যখন একটা নতুন গল্প বা একটা কবিতা যখন পড়তে যাবা, ঠিক তার আগে তুমি যদি সেই গল্প বা কবিতার লেখক কিংবা কবির সম্বন্ধে যদি তুমি আগে থেকে জেনে নাও, তার লেখার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তুমি জেনে নাও, কিংবা পাঠ পরিচিতি পড়ার মাধ্যমে ওই কবিতাটা বা ওই গল্পের মূল অংশ, মূল ভাবটা তোমার যদি জানা থাকে, পাশাপাশি শব্দার্থ টিকাগুলো পড়ার মাধ্যমে তুমি যখন জানতে পারছো যে অমুক শব্দের অর্থ কি, অমুক শব্দের অর্থ কি, যেহেতু এটি মধ্যযুগের কবিতা বা মধ্যযুগের কবির দ্বারা লেখনী একটি কবিতা, অর্থাৎ এই কবিতায় ব্যবহৃত শব্দগুলো আমরা বর্তমান যুগে পাবো না, সেগুলো আগের, এবং উচ্চারণ করতেও দেখবে যে অনেকের ভাই আমার তো দাঁত ভেঙে যাচ্ছে এমন একটা অবস্থা হয়ে দাঁড়াবে। অর্থাৎ তুমি যদি শব্দার্থ টিকাগুলো আগে থেকেই পড়ে নাও, আগে থেকেই পরিচিত হয়ে থাকো সেই বিষয়গুলোর সাথে, তবে তোমার গল্প বা কবিতাটা যখন তুমি পড়তে যাবা তখন তোমার ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে যে না, আমি জিনিসটা বুঝি। ঠিক আছে, তো শুরুতেই আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নেব। আমাদের এই কবিতাটি লিখেছেন মধ্যযুগের মহাকবি আলাওল। আলাওল 17 শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি। আনুমানিক 1607 খ্রিস্টাব্দে ফতেহাবাদে পরগনার বর্তমান ফরিদপুরের জেলার জালালপুরে তিনি জন্মগ্রহণ করেন। দেখেছো আনুমানিক কেন বলেছে, এই যে এই শব্দটা, তার কারণ হলো ইনি তো মধ্যযুগের কবি ছিল, তো সেই সময় এক্স্যাক্ট কত সালে তিনি জন্মগ্রহণ করেছেন এটা কিন্তু বলা অনেকটাই মুশকিল। যেমনটা আমরা রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশের ক্ষেত্রে এক্স্যাক্ট আমরা পেয়ে যাই তথ্যটা, সেই সময়কার কবি হওয়ার কারণে সেই তথ্যটা পাওয়াটা একটু খানিকটা মুশকিল, এই কারণে আনুমানিক বলেছে। তরুণ বয়সে জলপথে চট্টগ্রাম যাওয়ার সময় তার পিতা এবং তিনি পর্তুগিজ জলদস্যুর কবলে পড়েন, যেখানে তার পিতা নিহত হন। কাদের কবলে পড়েছিল? পর্তুগিজ। ঠিক আছে, আর আমরা তো জানি অলরেডি যে আমরা আমাদের এই উপমহাদেশে বা ভারতবর্ষে প্রথম যে ইউরোপীয় জাতি এসেছিল তাদের মধ্যে প্রথম ছিল 1 নম্বরে পর্তুগাল, অর্থাৎ পর্তুগিজরা। ঠিক আছে, সেই পর্তুগাল দেশ থেকে ভাস্কো দা গামা 1498 সালে এসেছিল, রাইট? এটা তো আমরা অনেকেই জানি। তাদের কবলে পড়ে তার পিতা নিহত হন। তিনি ভাগ্যক্রমে বেঁচে গিয়ে কোথায় উপস্থিত হন? আরাকান রাজ্যে। ঠিক আছে, সেইখানে তিনি প্রথমে আরাকান রাজের সেনা দলে কাজ পান, পরবর্তীতে রাজদরবারে প্রধান অমাত্য বাগন ঠাকুরের কৃপা দৃষ্টিতে লাভ করেন এবং রাজসভা সদ্ভুক্ত হন। অর্থাৎ সেনাদলের থেকে যখন তিনি রাজদরবারের প্রধান অমাত্য মাগন ঠাকুরের দৃষ্টিতে পড়েন, পরবর্তীতে তিনি রাজসভার সদস্য হিসেবে রাজসভায় যুক্ত থাকেন। তারই পৃষ্ঠপোষকতায় এবং কাব্য প্রতিভা বিদ্যা বুদ্ধির গুণে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেছেন। আচ্ছা, এই পদ্মাবতী তো আমরা অনেকেই শুনেছি নামটা, ইভেন দো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও কিন্তু এটা নিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে, তাই না? পদ্মাবত বা পদ্মাবাদ ওদের ভাষায় যেটাকে বলা হচ্ছে, তো আমরা এটা নিয়ে অনেকেই পরিচিত, রাইট? সো এই পদ্মাবতী লেখকই কিন্তু এই আলাওল। ওকে, পরবর্তী রাজসভার শিক্ষিত পদস্থ ব্যক্তিদের সাহচর্যে থেকে তিনি কাব্য চর্চা করেছেন। তার রচনায় নাগরিক চেতনা, রুচির ছাপ সুস্পষ্ট। দেখো, তার রচনায় কি নাগরিক চেতনা এবং রুচির ছাপ, অর্থাৎ তিনি নাগরিক জীবনকে নিয়ে বেশিরভাগ লিখতে পছন্দ করতেন। সংস্কৃত, আরবি, ফার্সি সহ বিভিন্ন ভাষায় ব্যুৎপন্ন আলাওল অসামান্য পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। শিল্পকুশলী এই কবিতার অন্যান্য রচনার মধ্যে রয়েছে কাব্য সয়ফুলমূলক বদিউজ্জামাল, হপ্তপয়কর, সিকান্দার নামা, নীতি কবিতা কি কি রয়েছে, তফা, সঙ্গীত বিষয়ক কাব্য, রাগতাল নামা। আলাওল 1680 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। কততে? 1680 খ্রিস্টাব্দে। ওকে, ফাইন। সো আমাদের এই কবিতাটা যেহেতু নতুন করে অ্যাড হয়েছে, সো এটা অবশ্যই নতুন টপিকগুলো
এইচএসসি পরীক্ষার জন্য হট টপিক ভাই। হট টপিক কাকে বলে? যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। তাই আজকের এই আলোচনায় বা আজকের এই ক্লাসে খুবই মনোযোগ সহকারে কবিতাটা তোমরা বুঝবা এবং শুনবা, প্লাস ইম্পর্টেন্ট লাইনগুলো আমার সাথে সাথে তোমরা বইয়ে নোট ডাউন করে রাখবা, ঠিক আছে? তুমি আর্টস স্টুডেন্ট হও, সায়েন্সের হও, কমার্সের হও, সমস্যা নেই। তোমার কবিতার পাশে, লাইনের পাশে ছোট করে নোট টুকে নিবা, যাতে তোমার পরবর্তী যখন তুমি বইটা বের করে কবিতাটা আবার পড়বা, তোমার ওই ব্যাখ্যাগুলো দেখে যাতে মনে পড়তে সহজ হয়, ঠিক আছে? পরবর্তী চলে যাব আমরা এই কবিতার পাঠ পরিচিতি। চলো কবিতার কি বিষয়ে আমরা একটু জেনে আসি। আলাওলের ঋতুবর্ণন কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতী ঋতুবর্ণন খণ্ড থেকে সংক্ষেপিত আকারে সংকলিত হয়েছে। অর্থাৎ এটার উৎস কোথায় ছিল? পদ্মাবতী কাব্যগ্রন্থ নিজেই ছিল, এবং সেখান থেকেই তিনি এটা সংক্ষেপে এখান থেকে উল্লেখ করেছে বা তুলে নিয়েছে। প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া ঋতু ষড়ঋতুর প্রভাবে। দেখো, প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া এবং ষড়ঋতু, অর্থাৎ 6টা ঋতুর যে প্রভাব, এই প্রভাবে প্রকৃতির রূপ কিন্তু পরিবর্তন হয়। যেমনটি যদি বলি আমি, বসন্তকাল প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয় বা সাজে, সব জায়গায় নতুন ফুল, গাছে নতুন পাতা। শীতকালে তার বিপরীত, গাছে কোনো পাতা থাকে না, সব ঝরে পড়ে। গ্রীষ্মকালে দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণে রোদ, তাপ, তাই না, তাপ প্রবাহ শুরু হয়। পরবর্তী বর্ষাতে প্রচুর ঘন বর্ষা, একদম সব জায়গায় ডুবে পানি চলে যায়। হেমন্তকালে আমরা দেখি যে ফসল, ধান কাটে, ঠিক আছে, নবান্ন উৎসব হয়। আবার শরৎকালে দেখি আকাশে সুন্দর মেঘের খেলা, দেখতেই ভাল লাগে, মনটা জুড়িয়ে যায়, রাইট? তো এরকম করে 6টা ঋতু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে মানুষ হয়েছে মুগ্ধ হয়েছেন সংবেদনশীল কবিগণ। এই যে একটা কথা, তাহলে মানুষের সাথে সাথে কবিগণ এই ঋতুর প্রেমে পড়েছেন। ঋতু বর্ণনা মধ্যযুগের কাব্যের এক স্বাভাবিক রীতি। কি বলেছে? মধ্যযুগের কাব্যের ঋতু বর্ণনাটা এটি হলো একটি স্বাভাবিক রীতি, ঠিক আছে? অর্থাৎ সেই মধ্যযুগে যেসব কবি সাহিত্যিকরা ছিলেন, তারা প্রায়শই এই ঋতুকে নিয়ে লেখালেখি করতেন, বাংলার প্রকৃতিকে নিয়ে তারা সাহিত্য সৃষ্টি করতে বেশি পছন্দ করতেন। কবি আলাওল এই ঋতু বর্ণনায় প্রকৃতির রূপ বৈচিত্র্যের সাথে মানব মনের সম্পর্কেরও প্রভাব তুলে ধরেছেন। ওকে ফাইন, আমরা পেয়ে গেছি কবিতার মূল থিম, পেয়ে গেছি যে তিনি এই প্রকৃতির সাথে, রূপ বৈচিত্র্যের সাথে মানুষের মনের একটা যে মিল বা একটা রূপ, এই প্রকৃতির প্রভাবের কারণে কি প্রভাবটা পড়ে, উপস্থিতির কারণে প্রভাবটা কি হয় মানুষের মনে, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই কবিতার মূল বিষয়। যেমন দেখো, বসন্তের নবীন পত্রপুষ্প, নতুন পাতা যেটিকে বুঝে, একদম কচি যেই পাতাটা হয়। মলয় সমীর, দক্ষিণা বাতাস, আমরা শব্দটা টিকায় দেখবো। ভ্রমর গুঞ্জন, আমরা জানি ভ্রমর গুঞ্জন করে, কোকিলের কুহতান, কোকিলের মিষ্টি ডাকগুলো, হ্যাঁ, কু কু করে না, ওরকম, ঠিক আছে? ওকে, দুষ্ট কোকিল ফের ভাবিও না, এটা কিন্তু যে ভালো কোকিল, ঠিক আছে? তো গ্রীষ্মের প্রচন্ড তপনের রৌদ্রতা, ত্রাস এবং ছায়ার গুরুত্ব। গরমকালে যখন প্রচন্ড পরিমাণে আমাদের তাপপ্রবাহ শুরু হয়, তখন ছায়ার যে গুরুত্বটা, এটা তো আমরা হারে হারে টের পাই সবাই, রাইট? তখন আমাদের মাথায় আসে, আরে গাছ তো লাগানো উচিত, গাছ কাটা উচিত নাই, আর সারা হচ্ছে বাকি সময়টা বছরের গাছ কাটো, ফার্নিচার বানানো, এমন এক অবস্থা। বর্ষার মেঘ গর্জন, অবিরল বৃষ্টি জলে স্নাত প্রকৃতি, একদম ঠান্ডা স্তব্ধ প্রকৃতি হয়ে যায় বর্ষায়। একটানা দাদুরি শিকনি রব, দাদুরি মানে কি বলো দেখি? দাদুরি মানে হলো মাদি ব্যাং, অর্থাৎ মহিলা ব্যাং যেটা, এবং শিকনি মানে হচ্ছে তোমার ময়ূর, হ্যাঁ? সো ময়ূরদের রব মানে ডাক, ব্যাং এবং ময়ূরা ডেকে যায়। শরতের নির্মল আকাশ, ওই যে বললাম সুন্দর আকাশে মেঘেদের খেলা। ফুলের চামর দোলা, ফুলের চামর দোলা বলতে বুঝিয়েছে, আমরা গরু তো চিনি, গরু তো দেখেছি, গরুর যে লেজের যে আপনার যে লোমটা থাকে, ঠিক আছে, ওরকম দেখতে ফুলের একটা ফুটে উঠে, হ্যাঁ, বুকে যেটাকে বলে না, ওরকম ফুলে একদম সুন্দর ফুটে উঠে। খঞ্জনার নাচ, খঞ্জনা হচ্ছে এক প্রকারের তোমার চঞ্চল জাতীয় একটা পাখি, এবং খুবই রেয়ার, শরৎকালে এটা সাধারণত দেখা যায় এই পাখিটা, ঠিক আছে? শরতের বিদায়ে হেমন্তে পুষ্পতুল্য তাম্বুলের সুখ, পুষ্পতুল্য তাম্বুলের সুখ, তাম্বুল মানে হচ্ছে পান। সো হেমন্তে আমরা হচ্ছে পান খাইতে বেশি পছন্দ করি। হেমন্তের যে নবান্নের যে সময়টা বা প্রকৃতির যে আবহাওয়াটা, ওই সময় তুমি যদি পান খাও, চাবাও, তোমার খুবই একটা বেস্ট ফিলিং হবে, ওকে, ইউ উইল গেট আ মাচ মোর বেটার ফিলিং, ওকে? এবং শীতের ত্রাসে তরিত সূর্য ডুবে যাওয়া, শীতের ত্রাসে, অর্থাৎ শীতকালে তো প্রচন্ড ঠান্ডা পড়ে বর্তমানে যেটা হচ্ছে, তরিত মানে কি? তাড়াতাড়ি, ঠিক আছে, তাড়াতাড়ি সূর্য ডুবে যাওয়া। আমরা জানি যে শীতকালে কি হয়, বেলা ছোট হয়ে আসে, খুব তাড়াতাড়ি হচ্ছে কি হয়, মাগরিবের আজান দিয়ে দেয়, সূর্য ডুবে যায়, সন্ধ্যা হওয়া শুরু করে, এটাই বুঝাইছে।
রজনীতে সুখী দম্পতির চিত্ত সুখ ইত্যাদি। দেখো শীতকালে কিন্তু আমরা সাধারণত জানি শীতের ইসে যারা সুখী দম্পতি, হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ যারা বিয়ে করে, এবং তোমরা খুবই বাস্তব কথা বলি, এত কথা বাদ, ডিসেম্বর মাস শীতকালে বেশি বিয়ের দাওয়াত পাও কিনা? এবং অনেকেই বলে যে ফেসবুকে মিমস হয় না যে শীতকালে সবার জীবনে নতুন করে আসে মানুষ, আসে প্রিয়জন, আমার আসে সর্দি কাশি। এর অর্থ হলো শীতকালে সবাই সুখী দম্পতিরা চিত্ত সুখ লাভ করে ইত্যাদি চমৎকারভাবে বর্ণিত হয়েছে কবিতাটিতে। ষড়ঋতুর বর্ণনার ভেতর দিয়ে কবি বাংলার প্রকৃতির রূপ মাধুরী তুলে ধরেছেন। দেখো কি বলেছে, ষড়ঋতুর যে প্রকৃতি, ঠিক আছে, 6টা ঋতুর বর্ণনার ভিতর দিয়ে কবি এই বাংলার প্রকৃতির রূপ এবং মাধুরীটাকে তিনি তুলে ধরেছেন। ষড়ঋতুর বৈচিত্র্য বাংলার নিসর্গ রূপকে যে সমৃদ্ধ করেছে তাই কাব্যাংশ থেকে স্পষ্টভাবে বোঝা যায়। আচ্ছা, এই যে আমার কবি পাঠ পরিচিতি যে পড়া হলো, ঠিক আছে, পাঠ পরিচিতি পড়ার মাধ্যমে তুমি তোমার ভেতরে একটা জিনিস জানতে পারছো, সেটা কি, যে এই কবিতাটার মূল ভাব। ওকে, সো কবিতাটা যখন তোমার সৃজনশীল আকারে আসবে পরীক্ষায়, যখন তুমি অ্যান্সার করবা, তোমার আনসারে থাকবে কোন লাইনগুলো? তুমি আমাকে বলো কবিতার লাইন না, কবিতার লাইন দিতে পারো, কিন্তু এই যে পাঠ পরিচিতির লাইনগুলো ভাইয়া, এই যে এখান থেকে স্পেশালি যে বর্ণনাটা দেওয়া হয়েছে, এইখান থেকে তুমি যে লাইনগুলো পিক করো, এই লাইনগুলাই তোমার হবে কি বলো দেখি, এই যে পিক আপ লাইন হবে, কিংবা হবে তোমার এই লাইনগুলো সৃজনশীলের জন্য স্পেশালি পাঞ্চ লাইন। বুঝতে পেরেছো? সো এইগুলো হচ্ছে তোমার স্পেশাল, তোমার কিছু টিপস বা স্পেশাল কোনো সিক্রেটস ফর গেটিং আ গুড নাম্বার ইন সিকিউ কোশ্চেন। ওকে, সো সৃজনশীলে ভালো নাম্বারের জন্য এগুলো হচ্ছে তোমার সিক্রেটস। এখন আমরা চলে যাব সরাসরি শব্দার্থ টিকায়। কই যাবো বলো দেখি ভাইয়া? শব্দার্থ টিকায়। পরে আমরা শুরু করব আমাদের কবিতা, ঠিক আছে? শব্দার্থ টিকায় যদি আসি, এখানে বেশ কিছু শব্দ ইউজ করা হয়েছে। আমি শুরুতে যেমন বলেছি বর্তমান যুগের সাথে একদমই মিল নাই। দেখো সুমাধব বলতে কি বুঝিয়েছে? উত্তম বসন্তকাল, মানে সুমাধব বলতে বসন্তকালকেই বুঝাইছে, সহজ কথা। মলয়া সমীর, দক্ষিণা স্নিগ্ধ বাতাস, অর্থাৎ দক্ষিণ দিক থেকে যে বাতাসটা আসে। কামের মানে বুঝাইছে কামদেব, অর্থাৎ প্রেমের দেবতাকে বুঝাইছে কাম, ঠিক আছে, কামের বলতে প্রেম দেবতা, ঠিক আছে, মদন যেটাকে বলা হচ্ছে। পদাতি মানে কি ভাইয়া? পদাতি মানে হলো পদচারী সৈনিক কিংবা সংবাদ বাহক। এই কবিতায় আমরা সংবাদ বাহক হিসেবে এই জিনিসটাকে পাবো। পরবর্তী দেখতে পাচ্ছি কোয়েল মানে কি? করিল। পরবর্তী বনস্পতি মানে এক ধরনের গাছ বা বৃক্ষ যেখানে কিনা ফুল ধরে না কিন্তু ফল হয়। অসৎ বট এগুলোতে ফুল ধরে কিন্তু ভাইয়া ফল হয়, ঠিক আছে। কিংসুক মানে হলো পলাশ ফুল। সুরঙ্গ মানে হলো সুন্দর রং এবং শোভন বর্ণ বোঝাচ্ছে। মল্লী মানে কি? মল্লী মানে হলো বেলি ফুল আমরা জানি না, বেলি ফুল। ওকে, লবঙ্গ হচ্ছে এক প্রকারের ফুল বা মশলা। ওই যে তোমরা রং চা, লাল চায় যে লবঙ্গ খাও না, দাঁত ব্যথা হলে দাঁতে এখানে লবঙ্গ নাও, ওই জিনিসটাই তোমার এক প্রকারের ফুল হয়, পরবর্তীতে আমরা মশলা হিসেবে ইউজ করি। গুলাল মানে কি? গুলাল মানে হলো আবির বা রং। ঝংকার মানে হলো বিনা যন্ত্রের শব্দ বা গুঞ্জন, ঠিক আছে। নিদাক মানে কি? নিদাক মানে হলো গরমকাল বা হচ্ছে উত্তাপ, গ্রীষ্মকাল যেটাকে বুঝাচ্ছে। স্মরণ মানে কি? স্মরণ মানে হলো আশ্রয় অর্থে বুঝাইছে, স্মরণ অর্থে। বরিশে মানে হচ্ছে কি? বর্ষিত হচ্ছে, ওই যে তোমার গগনে গরসে মেঘ, ঠিক আছে। সোনার তৈরি কবিতাটা তো পড়ছে অলরেডি, আছে কিন্তু, এটা কিন্তু বাদ যায়নি। ওকে, পূরিত মানে কি? পূরণ করা, বুঝতেই পারছি এটা আমরা। কৈলাস মানে কি? কৈলাস হলো শিবের বাসস্থান, অর্থাৎ হিমালয় পর্বতের একটা অংশ যেটাকে কৈলাস বলা হয়। মল্লার অর্থ কি ভাইয়া? মল্লার অর্থ হচ্ছে মালহার বা সঙ্গীতের একটা রাগ, মানে সঙ্গীতের একটা রাগ মানে একদম রাগ এঙ্গুরি না, সঙ্গীতের একটা সুর বুঝাচ্ছে, ঠিক আছে। রাত্রির দ্বিতীয় প্রহরে গাওয়া হয় এটি। দাদুরি মানে কি? মাদি ব্যাং, ওই যে মহিলা ব্যাং। শিকনি মানে হচ্ছে ময়ূরী, ঠিক আছে। অতি মন ভাই মানে হচ্ছে মনে অনেক যখন ভাব জাগে, বলো না যে তোর চোখে তো ভাই এখনো রঙিন চশমা, তোর মনে তো অনেক আজকে রং জাগছে, কিরে কি ব্যাপার, এই যে অতি মন ভাই, ঠিক আছে। পুনি মানে কি? পুনরায় মানে হলো পুনি, যেটা বলছে কেন, চামর হলো পাখা বিশেষ, যে গরুর লেজ দিয়ে তৈরি একটা পাখা, ঠিক আছে। খঞ্জন হলো এক প্রকার এক জাতীয় চঞ্চল পাখি, যেটা রেয়ার হয় এবং শরৎকালে যেটাকে বেশিরভাগ আমরা দেখতে পাই, ঠিক আছে। এই পাখিটাকে কোথায় দেখতে পারি বলো দেখি? শরৎকালে, ঠিক আছে, শরৎ এটা দেখা যায়। উপজিত মানে কি? উপজিত মানে হলো উপস্থিত বা উৎপন্ন। তাম্বুল অর্থ হলো পান। তাম্বুল অর্থ কি ভাইয়া? পান। তাম্বুল মানে কিন্তু এক ধরনের আবার জর্দাও আছে বাজারে, যারা চিনো তারা তো তাহলে স্পষ্ট বুঝতেই পারো। তরাসে অর্থ কি ভাইয়া? ত্রাসে, মানে ত্রাস মানে কি? ভয়, ঠিক আছে, শীতের তাসে। তুরিতে মানে তো বললাম তখন তাড়াতাড়ি, দ্রুত, ঠিক আছে। ওকে, কাফুর অর্থ হলো কর্পূর কিংবা হচ্ছে শুভ্র গন্ধ দ্রব্য বিশেষ। ওকে, কস্তুরী মানে হলো মৃগনাভি। কস্তুরী মানে কি? মৃগনাভি। চুয়া মানে কি? গন্ধদ্রব্য, এক প্রকারের সুগন্ধি ঘন নির্যাস, ঠিক আছে। জাবক মানে কি? জাবক মানে হলো আলতা, ওই যে আলতা দেয় না পায়ে,
সৌন্দর্যের জন্য সেই আলতাই হলো যাবক। বোঝা গেছে? এখন আমরা চলে যাব সরাসরি আমাদের মেইন যেটা আজকের আকর্ষণ, সেটা হলো আমাদের কবিতা। ঠিক আছে, কবিতার লাইন ভিত্তিক ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা অবশ্যই ইনশাল্লাহ আমি দেবো তোমাদেরকে, চেষ্টা করব যতটা সহজে বোঝানো যায় এবং তোমরাও চেষ্টা করিও জিনিসটাকে বোঝা। চলো শুরু করা যাক কবিতা। প্রথমে আসছে ঋতুবর্ণন আলাওল। হ্যাঁ, প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব, মলয়া সমীর হইলা কামের পদাতি, মুকুলিত কৈল তবে বৃক্ষ বনস্পতি। ওকে, তো দেখো কি বুঝাচ্ছে এখানে, বুঝাচ্ছে যে কথাটা যে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, অর্থাৎ এখানে আলাওল কবি যিনি করেছেন প্রথমে বসন্ত ঋতু নিয়ে তিনি আলোচনা করছেন। 6টা ঋতুর মধ্যে প্রথমেই উনি বসন্ত ঋতু নিয়ে শুরু করেছেন এবং আমরা ছবিতে দেখতে পাচ্ছি বসন্ত ঋতুতে সাধারণত চিত্র কি হয়, চারিদিকে প্রকৃতিতে পরিবেশে নতুন নতুন পাতা ফুলের আমরা চিত্র দেখতে পাই, উপস্থিত দেখতে পাই। ঠিক আছে, দুই পক্ষ আগে পিছে মানে কি বলো দেখি? বসন্তের আগে কি? বসন্তের আগে তোমার শীত এবং বসন্তের পরে তোমার হচ্ছে গ্রীষ্ম, রাইট? সো এই যে দুই পক্ষ আগে পিছে, মাঝে হচ্ছে কি সুমাধব, এই সুমাধব দিয়ে বুঝাইছে বসন্তকে। ঠিক আছে, আমরা তো পড়লাম শব্দার্থ টিকায় উত্তম বসন্তকাল, তো শব্দার্থ টিকা পড়ার ভাই উপকার বুঝতে পারতেছিস তোরা? এই যে এই হলো কাহিনী। তো সুমাধব মানে হচ্ছে মাঝখানে সুমাধব বসন্তকাল। মলয়া সমীর মানে কি বললাম? দক্ষিণা বাতাস হইলে কামের পদাতি। ঠিক আছে, অর্থাৎ দক্ষিণা বাতাস, এই যে প্রেম দেবতা, কাম মানে কি? কামের বুঝলাম আমরা প্রেম দেবতা, তাই না? তো প্রেম দেবতার হচ্ছে পদাতি মানে কি? বাহক। তো প্রেম দেবতার হচ্ছে বাহকে হচ্ছে কি রূপে আসছে? দক্ষিণা বাতাস। বসন্তের যে বাতাস, এই বাতাসটা কার থেকে আসছে? প্রেম দেবতা। ওই বাতাসটা প্রেম দেবতার থেকে আসছে কি রূপে ভাইয়া? তার বাহক রূপে আসছে। ঠিক আছে, মুকুলিত কোয়েল তবে বৃক্ষ বনস্পতি, অর্থাৎ বৃক্ষ বনস্পতি যেটা আমরা বুঝলাম যে যেই গাছে ফুল ধরে না কিন্তু ফল ধরে, ওই গাছটাকে এখানে উল্লেখ করতেছে। বোঝা গেছে? পরবর্তী চলে যাই আমরা। কুসুমিত কিংসুক সঘন বনলাল, পুষ্পিত সুরঙ্গ বল্লী লবঙ্গ গুলাল। দেখেন, কুসুমিত কিংসুক অর্থাৎ সঘন বনলা, কিংসুক মানে কি? পলাশ ফুল। এই যে পলাশ ফুলের তোমাদের চিত্র এখানে দিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে কি? পলাশ ফুল। ওকে, তোমরা অনেকেই পলাশ ফুল অবশ্যই চিনো, যারা চিনো না ছবিটা দেখে নাও। এটা হলো পলাশ ফুল। তো পলাশ ফুলে কি? কিংসুক মানে পলাশ ফুল। পলাশ ফুলের সঘন বন লাল, পলাশ ফুলের রং হচ্ছে লাল হয়। মনে হয় কি যে বনে আগুন ধরছে। কেন? কারণ হচ্ছে যে পুরো ফুলটার রং তো লাল হয়ে যায়, দূর থেকে মনে হয় যে গাছে আগুন ধরে গেছে, এরকম একটা অবস্থা দিনের বেলায়। পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। ঠিক আছে, এই যে লবঙ্গের কথা বলছে, গুলাল মানে কি? রং। ওকে, সো লবঙ্গ, এই যে লবঙ্গ গাছের ফুল, এখান থেকেই কিন্তু আলটিমেটলি আমরা এই মশলাটা পেয়ে থাকি। ঠিক আছে, তো পুষ্পিত সুরঙ্গ, সুন্দর একটা শোভা দেখা যায়। ঠিক আছে, সুন্দর শোভা দেখা যায়। লবঙ্গ গুলাল, গুলাল মানে কি? আমরা এখানে পড়লাম আবির, আবির হচ্ছে রং, ওই একই জিনিস বুঝাইছে। ওকে, যে হিন্দুরা যারা আমাদের সনাতন ধর্মের, তারা কি যে রং খেলে না, আবির খেলা বলে। ঠিক আছে, হিন্দিতে কি বলে? হোলি, রাইট? সো এই হইলো কথা। তো এখন পর্যন্ত বসন্তকালে সুন্দর আমরা বর্ণনাটা দেখতেছি যে প্রকৃতি সুন্দর করে সাজে। ওকে, পরবর্তী চলে যাব আমরা। ভ্রমরের ঝংকার কোকিল কলরব। দেখো, ভ্রমরের ঝংকার, ভ্রমর যে পোকাটা যাকে ঝংকার করে, আমরা সুন্দর একটা আওয়াজ, প্রকৃতিতে একটা সাউন্ড পাই শুনতে। এবং কোকিলের কলরব, এই যে এটা কিন্তু কোকিল পাখি। ঠিক আছে, আই এগেইন রিপিট, এটা কিন্তু দুষ্ট কোকিল না, এটা হচ্ছে কি? ভালো কোকিল। ওকে, বা ভদ্র কোকিল। তো এই কোকিল হচ্ছে কি করে? বসন্তকালে ডাকে। আমরা তো শুনতেই পারি বসন্তকালে কোকিলের ডাক। ইভেন শীতের শেষে যখন কোকিলের ডাক শুনি, তখনই আমরা বুঝতে পারি যে না, বসন্ত চলে এসেছে। শুনিতে যুবক মনে জাগে অনুভব। দেখো, শুনিতে যুবক মনে জাগে অনুভব, এই যে এই কথাটাই বললাম, যারা আমরা যুবক শ্রেণীর মানুষজন রয়েছি, আমি, তুমি, তোমরা, যাই আছে আমরা, তোমরা সবাই কিন্তু এরকম বসন্তের যখন আমরা রূপ দেখতে পাই, নেচার, ন্যাচারাল যে একটা বিউটি, হ্যাঁ, সো নেচারের বিউটিটা দেখে আমরা খুবই মনোমুগ্ধ করি, খুবই আমরা ইমপ্রেসড হই যে ওয়াও, নাইস, জোস্ত। ওকে, নানা পুষ্পমালা গলে বড় হরষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। এই যে দেখো, নানা পুষ্পমালা গলে বড় হরষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। বসন মানে কি? কাপড়। এবং এইটার দুই লাইনের অর্থ এটা যে এই সময় বসন্তকালে আমরা দেখি না যে সাধারণত আমরা ছেলেরা পাঞ্জাবি পরে, হলুদ কালারের মেয়েরা দেখা যাচ্ছে যে হলুদ শাড়ি পরছে বা প্রকৃতির রঙের সাথে ম্যাচ করে শাড়ি পরছে। এক কথায় এই যে তোমাদের এখানে দুইটা লাইনের ব্যাখ্যাটা এই যে ছবিটার দ্বারা বুঝাইছি যে যুবক যুবতীর যে একটা উল্লাস, ঠিক আছে, যুবক যুবতীর একটা উল্লাস, এই উল্লাসটা কখন হয় ভাইয়া? এই বসন্তকালে হয়। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আবির খেলছে, রং খেলছে। তো তেমনই একটা বিষয় যে নানা পুষ্প মালা গলে বড় হরষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। বোঝা গেছে? পরবর্তী চলে যাব আমরা। নিধাক সময়ে অতি প্রচণ্ড তপন,
রৌদ্র তাসে রহে ছায়া চরণে স্মরণ। দেখেন কি বলেছে, নিধাক, নিধাক মানে কি বললাম আমি, নিধাক মানে বললাম উত্তাপ। উত্তাপ কিসের উত্তাপ ভাইয়া? গ্রীষ্মকাল। তাহলে আমরা বসন্তকাল শেষ করছি, শেষ করছি। এখন চলে আসলাম আমরা গরমকাল বা যেটাকে গ্রীষ্মকাল বলা হচ্ছে, ঠিক আছে, গ্রীষ্মকাল অনেকেই বলে, আবার এটার মেন উচ্চারণ গ্রীষ্মকাল। তো এই গ্রীষ্মকাল অতি প্রচন্ড তপন, রৌদ্র তাসে রহে ছায়া চরণে স্মরণ। দেখো কি বলছে, এই যে দেখছো সূর্যের তাপে হচ্ছে এই লোকটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এটাই বুঝাইছে গরমকালের অবস্থা। হ্যাঁ, চন্দন চম্পক মাল্য মলয়া প্রবণ, সতত দম্পতি সঙ্গে ব্যাপিত মদন। দেখেন কি বলছে, চন্দন চম্পক মাল্য মলয়া পবন। এই যে মলয়া পবন বলতে কি, পবন মানে হচ্ছে কি তোমার বাতাস, ঠিক আছে। এই যে মলয়া পবন, ওই যে দক্ষিণা বাতাসও আমরা সাধারণত পেয়ে যাই কখন বলো দেখি, গরমকালে। আচ্ছা আমরা কি জানি যে বৈশাখী ঝড় হয় গ্রীষ্মকালে, এই যে দক্ষিণ মৌসুমী বাতাস যখন বয়, ঠিক আছে, এই সময় কি হয়, সতত দম্পতি সঙ্গে ব্যাপতি মদন। ওই যে দম্পতি যারা হচ্ছে কি আপনার হচ্ছে পদ্মাবতী কাব্যগ্রন্থে তোমরা যদি দেখো জিনিসটা, তাহলে বুঝতে পারবো ওখানে যেটা দম্পতি রয়েছে, পদ্মাবতী এবং আর ওনার যে হাজবেন্ড, ঠিক আছে, তাদের সাথে ব্যাপিত মদন। মদন বলতে এখানে হচ্ছে কি প্রেমের যে দেবতা, ঠিক আছে, প্রেম দেবতা, যেটাকে কাম দেবতা আমরা একটু আগে পড়লাম, তাকে বোঝাচ্ছে যে যখন এরকম বাতাস হয় তখন তাদের মধ্যে কি হয়, সুন্দর করে আবার হচ্ছে মিল, ভালোবাসা, প্রেম হয়, ঠিক আছে, যেটা আমরা এখানে উল্লেখ করেছি। ওকে, পরবর্তী, পাবন সময় ঘন ঘন গরজিত, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। দেখেন কি বলছে, পাবন সময়, এমন সময় হঠাৎ করে বাতাস বেশি হয়, ঘন ঘন গরজিত হয়, ঠিক আছে, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। অর্থাৎ এই লাইনটা দ্বারা বুঝাইছে কোন কালকে বলেন দেখি আপনারা, মনসুন, অর্থ বর্ষাকালকে বুঝিয়েছে, যে চারিদিকে বর্ষাকালে বৃষ্টি হয়, আকাশে সবসময় মেঘ থাকে এবং চৌদিকে চারিদিকে পানি পূরিত মানে কি, পূরণ হয়ে যায়, ঠিক আছে, চারিদিকে হচ্ছে কি পানিতে পুরো পূরণ হয়ে যায়, এদিক ওদিক, এটাই বুঝাইছে, বুঝছো। পরবর্তী চলে যাই আমরা, ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে, দাদুরি শিখনি রব অতি মন ভাইয়ে। দেখেন কি বলেছে, ঘোর শব্দে, আমরা কিন্তু প্রকৃতিতে তখন একটা মেঘের একটা আওয়াজ শুনতে পাই, ঘোর একটা আওয়াজ আসে, পাশাপাশি বলেছে কি কৈলাসে মোল্লার রাগ পায়, মানে ওই যে কৈলাস কি বললাম, হিমালয়ের একটা অংশ যেখানে শিবের বাসস্থান। মোল্লার রাগ গায়ে মানে কি, মোল্লা মানে কি গানের একটা সুর, ঠিক আছে, তো ওইখান থেকে একটা গানের সুরের একটা আওয়াজ আসে, এটা হচ্ছে কি কবির একটা অনুমান এরকম। পরবর্তী, দাদুরি শিকুনি রব অতি মন ভাঙে। দাদুরি মানে কি ভাইয়া, দাদুরি মানে হলো এই যে মাদি ব্যাং, মহিলা ব্যাং, প্লাস শিকুনি মানে হচ্ছে এই যে ময়ূর। ওকে, সো রব অতি মন ভাঙে, তাদের যে আওয়াজ, তাদের যে ব্যাঙের আওয়াজ বা ময়ূরের যে আওয়াজ, এই আওয়াজগুলো শুনতে আমাদের সকলের মনে অনেক রকমের ভাব জাগে, অতি মন ভাঙে, আমরা একটু আগে পড়লাম শব্দ তো, ঠিক আছে, রাইট। ওকে, পরবর্তী, কিটকুল রব পুনি ঝংকারে ঝংকারে, শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে। দেখেন কি বলেছে, এছাড়াও ব্যাঙ এবং ময়ূর ছাড়াও নানান রকম প্রকৃতির কীট পতঙ্গ কিন্তু বারবার করে ডাকে। পুনি মানে কি বললাম আমরা শব্দার্থ টিকায়, পুনি অর্থ হলো পুনরায়, পুনি অর্থ কি, পুনি অর্থ পুনরায়, পুনরায় ঝংকারে ঝংকারে ডাক দেয়, সেই ডাক শুনে আমরা যুবকরা হঠাৎ করে আমরা ডরে যাই, অর্থ হলো গিয়ে ভয় পেয়ে যাই। স্বাভাবিক, একটা ধরো যে শুনসান রাত, আশেপাশে কেউ নাই, হঠাৎ করে ব্যাং ডাকছে, তোমার ঝিঝি পোকা ডাকছে, একটু হইলেও তোমার কিন্তু একটু ভয় লাগবে যে বর্ষাকালের তুমি যে একা রাস্তায় চলো অন্ধকারে। ওকে, পরবর্তী লাইনে আমরা চলে যাব, আইলো শারদ ঋতু নির্মল আকাশে, দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে। দেখেন বলছে কি, আইলো শারদ ঋতু, শারদ ঋতু মানে কি ভাইয়া, শারদ ঋতু বলতে বুঝিয়েছে শরৎকাল, ঠিক আছে, এই শরৎ ঋতু যখন আসলো, নির্মল আকাশ, অর্থাৎ আকাশে সুন্দর মেঘের খেলা, এই যে এই রূপটাকে বুঝিয়েছে, সুন্দর কাশফুল থাকে আকাশে, সুন্দর মেঘের খেলা থাকে। দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে, ঠিক আছে, চামর কেশ কোনটা বললাম বলো দেখি, ওই যে গরুর লেজ, ঠিক আছে, গরুর লেজের দিয়ে এক ধরনের হচ্ছে গিয়ে পাখা তৈরি হয়, এবং গরুর লেজের যে লোমগুলো থাকে ওই লোমটা দিয়ে অ্যাকচুয়ালি পাখাটা তৈরি হয়, ঠিক আছে, গরুর লেজের কেশ, কেশই বললাম, যাও, কেশ মানে হচ্ছে লোম, বুঝে নিও। নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক, দেখো কি বলেছে, নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক, উপচিত জামিনী দম্পতি মনেশু। দেখেন কি বলেছে, কঞ্জন মানে কি বললাম, এক ধরনের এক প্রকার চঞ্চল জাতীয় পাখি, তাই না, এই যে পাখিটা, সরি এখানে হচ্ছে পাখিটা, এই যে এটা হলো তোমার কঞ্জন পাখি, ঠিক আছে, খঞ্জন পাখি, এই খঞ্জন পাখি খুবই রেয়ার, তোমার শরৎকাল ছাড়া এটা দেখা হচ্ছে বড়ই
কি রেয়ার সিন আর কি, খঞ্জন পাখি। এই পাখিটা হচ্ছে শরৎকালে বেশি দেখা যায় এবং এই পাখির যে ডাক, হ্যাঁ এই পাখির ডাকে উপস্থিতিতে যামিনী দম্পতির মনে একটা সুখ থাকে, ঠিক আছে, আবার প্রেম জাগে দম্পতির মনে, কি হয় আবারও সুখ জাগে, অর্থ হচ্ছে দম্পতির মনে এই শরৎকালে কি হয় প্রেম জাগে। এটা হচ্ছে আমাদেরকে কবি বুঝিয়েছে। ওকে, পরবর্তীতে চলে যাব আমরা। প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়। এখন আমরা কোন ঋতুর কথা পড়ছি ভাইয়া? হেমন্ত ঋতু। পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। দেখেন হেমন্ত ঋতুতে কিন্তু যে নবান্ন উৎসব হয়, কৃষকরা কি ধান কাটে, রাইট, এবং পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। তাম্বুল মানে কি বলেছি ভাইয়া? তাম্বুল মানে বলেছি পান, রাইট। এই যে পান পাতার যে একটা খাওয়া, পান খাওয়ার যে একটা তোমার সুখ, ওই সময় স্পেশালি তুমি যদি পান খাও তাহলে তোমার মনে একটা চরম একটা সুখ হবে, অনেক একটা তুমি আরাম পাবা, স্যাটিসফ্যাকশন পাবা। কোন সময়? হেমন্তকালে, রাইট। এই জিনিসটাই বোঝাইছে, তাম্বুল মানে হলো পান। ওকে, পরবর্তী। শীতের তরাসে রবি তুরিতে লুকায়, অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। দেখেন কি বলেছে, এখন পড়বো আমরা শীতকাল। তো শীতের তরাস মানে কি বলেছি? তরাস মানে বলেছি ভয়, ভয় কিংবা ত্রাস, রাইট, শব্দার্থ টিকায় কিন্তু এটা রয়েছে। তো ভয় বা ত্রাসে রবি তুরিতে লুকায়। রবি মানে কি গো? সূর্য, রাইট, রবি ঠাকুর সূর্য, আমরা জানি এটা। তো তুরিতে মানে তাড়াতাড়ি লুকায় কি? একদম মেঘের কুয়াশায় কিন্তু হারায় যায়। বর্তমানে তুমি উত্তরবঙ্গে যদি যাও বা উত্তরবঙ্গের মানুষ তুমি যদি হয়ে থাকো আমার মতো, তবে তুমি এটা অনেক সুন্দর তুমি এটার উইটনেস হইতে পারবা বা দেখতে পারবা নিজেই যে হ্যাঁ শীতকালে সূর্যকে দেখা যায় না, সূর্যকে হালকা হালকা দেখা যায় যে মেঘের পিছনে লুকায় আছে, ঠিক আছে। তো এটাই বলছে সূর্য তাড়াতাড়ি লুকায় যায়, অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। বলেছে যে অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়, মানে এই যে কুয়াশাটা চলে আসে তখন হচ্ছে কি ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, ভালোই লাগে জিনিসটা। দেখো, পুষ্প সজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন, উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। কি বলেছে? পুষ্প সজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন, ঠিক আছে। বলেছে যে পুষ্প সজ্জা তো ভেদ ভুলি হয়ে যায়, মানে শীতকালে তো পুরো গাছের অবস্থা এরকম হয়ে যায়, তোমার পাতা সব ঝরে পড়ে, ফুল ফল থাকে না, ঠিক আছে, রাইট। তারপরে একটা বিচিত্র বসন, অর্থাৎ প্রকৃতি একটা নতুন একটা কাপড় পরিধান করে, নতুন একটা রূপে কিন্তু সজ্জিত হয়ে যায়, এবং উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। ওকে, বলছি কি যে এক হইলে শীত নিবারণ, শীতটা এইভাবে নিবারণ হয়ে যায়, শীতের সময়টা এইভাবে কেটে যায়, পুরো প্রকৃতি নতুন একটা রূপ ধারণ করে শীতকালে, এটাই বুঝিয়েছে। পরবর্তী দেখো, কাফুর কুস্তুরি চুয়া যাবক সৌরভ, দম্পতির চিত্তে চেতন অনুভব। কি বলেছে? কাফুর কুস্তুরি চুয়া যাবক সৌরভ, অর্থাৎ এক কথায় যদি আমি বলি দম্পতি চিত্তে চেতন অনুভব, এই লাইনটার মানে বুঝিয়েছে যে এই যে ঋতুর যে 6টা ঋতু, ষড় ঋতুর যে আমরা প্রভাব দেখলাম, অর্থাৎ এই ষড় ঋতুর প্রভাবে, ঠিক আছে, ওয়েট আমি তোমাদের জন্য একটু ভালো মতো লিখে দিই জিনিসটা। এই ষড় ঋতু যে আমরা এতক্ষণ ধরে পড়লাম 6টা ঋতুর বর্ণনা, এই ষড় ঋতুর প্রভাবে আমাদের কি হয় আমরা দেখতে পেয়েছি, এই ষড় ঋতুর প্রভাবে এই যে দম্পতির চিত্তের চেতন অনুভব, ঠিক আছে, ষড় ঋতুর প্রভাবে প্রত্যেকটা মানুষের স্পেশালি দম্পতিদের মনে নতুন করে সৌরভ আসে, অর্থাৎ সুভাষ আসে, ঠিক আছে, নতুন করে সুভাষ আসে। আমরা পড়েছি চুয়া যাবক সৌরভ, ঠিক আছে, এগুলো আমরা পড়েছি শব্দ টিকা, এগুলো সবগুলোর অর্থ সিমিলার ভাবে কমনলি যদি ধরি তাহলে নতুন একটা ফ্রেগনেন্স, ঠিক আছে, নতুন একটা ভাব আসে। ওকে, সৌরভ একটা জাগে দম্পতিদের মনে স্পেশালি, এবং তাদের মনে নতুন আলতা, ঠিক আছে, তাদের মনে নতুন আলতা আসে কিংবা আলপনা, ঠিক আছে, আলতা বা আলপনাটা আসে, যে আমরা দেখতে পাচ্ছি নতুন করে জীবনটা সাজে। ওকে, তাহলে আমরা এক কথায় বলে দিতে পারি যে নতুন করে জীবনের নকশা হয়। কি হয় ভাইয়া? নতুন করে জীবনের নকশা হয় এই 6টা ঋতুর প্রভাবে, ঠিক আছে। এইটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি বা এটাই আমরা জানতে পেরেছি পাঠ পরিচিতি পড়ে, যে মহাকবি আলাওল আমাদের বাংলার এই 6টা ঋতুর প্রভাবের সাথে বা এই 6টা ঋতুর যে উপস্থিতির কারণে মানুষের জীবনে, মানব জীবনে কি রকম প্রভাব হয়, কি রকম চেঞ্জেস আসে, এইগুলো তুলে ধরেছেন তিনি এই কবিতায়। অর্থাৎ আমরা এই কবিতাটা যে পড়লাম, কবিতাটিতে খুব সুন্দর করে বুঝতে পারলাম যে 6টা ঋতুর কি সুন্দর বর্ণনা দেওয়া রয়েছে, এবং আমরা দেখতে পেলাম 6টা ঋতুর সাথে সাথে আমাদের মানব জীবনের প্রভাবটা কেমন, এটাও আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তো আশা করি তোমরা কবিতাটা সবাই বুঝতে পেরেছো। কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই আমাদের জানাবে। এখন আমরা পড়বো অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, তা হলো অনুশীলনী। ঠিক আছে, চলো তাহলে অনুশীলনী প্র্যাকটিসে আমরা চলে যাই। ওকে, প্রথমে আসছে আমাদের এমসিকিউ। হ্যাঁ,
ঋতু বর্ণন কবিতার প্রথমে কোন ঋতুর বর্ণনা করেছে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ না বসন্ত? প্রথমে কিন্তু তিনি আলোচনা করেছিলেন বসন্ত ঋতু। নিধাক সময় বলতে কি বুঝাইছে? নিধাক মানে কি উত্তাপ, গরম, ঠিক আছে, প্রচন্ড গরমকাল। ওকে। আসে বসন্ত ফুলবনে, জাগে বনভূমি সুন্দরী। অর্থাৎ বসন্তের ফুল যখন প্রকৃতিতে ফুটে তখন কিন্তু মাতৃভূমি পরিবেশ অটোমেটিকলি সুন্দরী হয়ে যায়, অনেক সুন্দর একটা রূপ ধারণ করে। তো ঋতুবর্ণন কবিতার বসন্ত ঋতুর কোন দিকটি উন্মোচিত হয়েছে বলতে পারবা? সুন্দর শোভা, মল্লার রাগ, মলয় সমীর নাকি পুষ্পমাল্য? তো ফুল বনে ফুটাইছে, সুন্দরী হয়ে যায়, সুন্দর শোভাটাকে বুঝাইছে, ঠিক আছে, যে একটা সুন্দর একটা লুক আসতেছে, রাইট। পরবর্তী, উক্ত দিকটি নিচের কোন পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে? দেখো, চন্দন চম্পক মাল্য মলয়া পবন, কুসুমিত কিংসুক সঘন বনলাল, পাবন সময় ঘন ঘন গরজিত, নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক। চারটার মধ্যে কোনটা? কুসুমিত কিংসুক সঘন বনলাল। কিংসুক বানান তালবস্য হবে, অর্থাৎ পুরো কুসুমিত মানে পুরো বনে, যখন কিনা আমরা জানি যে কিংসুক মানে হলো পলাশ ফুল, পুরো পুরো বনটাতে বা পুরো গাছে যখন হচ্ছে পলাশ ফুলে ভরে যায় তখন দূর থেকে মনে হয় ফুলে প্রকৃতি একটা অন্য রূপ ধারণ করেছে, রাইট। তো এই জিনিসটা কিন্তু বুঝিয়েছে। পরেরগুলো যেমন 3 নম্বরটা হচ্ছে বর্ষা, এটা কিন্তু শরতের ব্যাখ্যা। তো আমরা বুঝতে পেরেছি বিষয়গুলো। পরবর্তী সৃজনশীল চলে এসেছে। দেখো, মল্লার কি? মল্লার জ্ঞানমূলক প্রশ্ন। তুমি যদি সহজেই লিখে দাও, মল্লার হলো অর্থ হলো গানের রাগ, ঠিক আছে। কি বলবা? গানের রাগ। এটা দ্বিতীয় রাত্রির প্রহরে গানটা গাওয়া হয়, এটা দরকার নেই, গানের রাগ বললে তুমি অ্যান্সার উত্তর তোমার হয়ে যাবে। পরবর্তী, রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ বলতে কি বোঝানো হয়েছে? দেখো, এরকম যদি অনুধাবন থাকে, যাদের কিনা অনুধাবনে একটু কনফিউজ থাকো তোমরা, যাদের একটু সমস্যা হয় তাদের জন্য বিশেষ করে বার্তাটা আমার, যে এই প্রশ্নটা যে আসছে রৌদ্র ত্রাসে রহে ছায়া স্মরণে, ঠিক আছে, ওকে, এই প্রশ্নটা যদি আসে তাহলে আমরা কিভাবে লিখবো? দেখো, রৌদ্র ত্রাসে অর্থাৎ গরমের যে প্রচন্ড একটা যে দাবানো, ঠিক আছে, এই রৌদ্রের ছায়াটা, সূর্যের যে তাপ, এই সময় ছায়া চরণে স্মরণ, অর্থাৎ ছায়াতে আমরা স্মরণ অর্থ কি ভাইয়া? স্মরণ অর্থ হচ্ছে আশ্রয়, শব্দার্থ টিকায় কিন্তু দেওয়া রয়েছে, হ্যাঁ। তো আমরা যখন প্রচন্ড পরিমাণে রোদ হয়, সূর্যের তাপ বেড়ে যায়, সেই সময় আমরা ছায়া খুঁজি, গাছের নিচে যাই, ছায়ার নিচে গিয়ে আশ্রয় নেই, ঠিক আছে। তো এইটাই বুঝাইছে, নিজেদেরকে ভালো তৃপ্তি পাওয়ার জন্য বা জীবন বাঁচার জন্য বা রোদ্রের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ছায়ার নিচে গিয়ে আশ্রয় নেই। ওকে, এইভাবে লিখলেই হয়ে যাবে আশা করি। পরবর্তী উদ্দীপকে বলেছে, আজ জোছনা রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে। ওকে, উদ্দীপকের সঙ্গে ঋতুবর্ণন কবিতার বসন্ত ঋতুর সাদৃশ্য আছে, ব্যাখ্যা করো। অবশ্যই ভাই, কারণ এই উদ্দীপকে প্রকৃতির সৌন্দর্য কি প্রকাশ পেয়েছে বলো দেখি? প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা দিয়েছে এবং বসন্ত ঋতুর সাদৃশ্য একই কথা। বসন্ত মানে কি আমি যদি তোমাকে বলি, আমি একটা যেমন আমার ব্যক্তিগত যদি বলি, বসন্ত মানে কি? বসন্ত মানে হলো সৌন্দর্য। কার সৌন্দর্য ভাইয়া? প্রকৃতির সৌন্দর্য। বসন্ত মানে কি? সৌন্দর্য। কার সৌন্দর্য? প্রকৃতির সৌন্দর্য, ঠিক আছে, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। ওকে, পরবর্তী, উদ্দীপকটি ঋতুবর্ণন কবিতার সমগ্র ভাব ধারণ করেনি, মূল্যায়ন করো। এই যে একটা দিল উচ্চতর দক্ষতা, হ্যাঁ, প্রথমেই তুমি জ্ঞানমূলকে লিখবা যে হ্যাঁ এটি করেনি। কেন করেনি? কারণ অনুধাবনে গিয়ে লিখবা, ঋতুবর্ণন কবিতায় মহাকবি আলাওল এই বাংলার ষড়ঋতুর সম্বন্ধে আলোচনা করেছে, অর্থাৎ ঋতুবর্ণন কবিতায় আলাওল 6টি ঋতুরই আলোচনা করেছে, কিন্তু উদ্দীপকে শুধুমাত্র বসন্তকালের আলোচনা করেছে। এই কারণে আমরা দেখতে পাই ঋতুবর্ণন কবিতার সমগ্র ভাবটি উদ্দীপকে ধারণ করা হয়নি। উক্তিটি মূল্যায়িত হলো বা মূল্যায়ন করা হলো এইভাবে উচ্চতর দক্ষতায়, অর্থাৎ 4 নম্বর প্যারাতে 1 নম্বরে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রয়োগ এবং শেষে উচ্চতর দক্ষতায় তুমি তোমার পার্সোনাল ওপিনিয়ন লিখে দিবা যে হ্যাঁ ওখানে 6টা ঋতু আলোচনা করা হয়েছে, উদ্দীপকে একটা করা হয়েছে, এই কারণে এটির মূল্যায়ন হয়নি। বোঝা গেছে কথা আমার? ওকে, তো আজকের কবিতাটি কিন্তু খুবই দারুণ, খুবই দারুণ। আমি যদি তোমাদেরকে সংক্ষেপে বলে দিই যে বাংলার 6টি ঋতু, এই ষড় ঋতুর উপস্থিতির কারণে বাংলার মানুষের জীবনের একটা যে পরিবর্তন আসে, কি আসে? বাংলার মানুষের জীবনের পরিবর্তন, ঠিক আছে, বা জীবনের পরিবর্তনই লিখলাম। বাংলার মানুষের জীবনের যে একটা পরিবর্তন আসে, এই পরিবর্তনটা কেমন হয়, এই পরিবর্তনটা কেমন হয়, এই আলোচনাটাই আমাদের এই কবিতাটিতে রয়েছে। সহজ কথা ভাই, যে এই ঋতু বর্ণন কবিতায় এই বিষয়টাই মুখ্য আলোচনা। কারণ আমরা দেখলাম বসন্তকালে আমাদের মন ভালো হয়ে যায়,
আমাদের গরমকালে আমরা হচ্ছে কি সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি, বর্ষাকালে আমরা হচ্ছে কি একদম পুরা স্নিগ্ধ হয়ে যায়, চারিদিকে পানি আর পানি, ব্যাঙের ডাক শুনি, কীট পতঙ্গের ডাক শুনি, ময়ূরের ডাক শুনি। পরবর্তী হেমন্ত আসলে আমরা পান খাই আরাম করে, তাই না? শীতকালে আসলে হচ্ছে কি আমরা প্রচন্ড শীত পাই, কারণ আকাশে সূর্য লুকাই থাকে মেঘের আড়ালে। পরবর্তী শরতে এসে দেখি আকাশে সুন্দর হচ্ছে তোমার আকাশের লীলা খেলা বা হচ্ছে কি মেঘের লীলা খেলা আমরা দেখতে পারি। তো এইভাবে করে 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 আমাদের পুরো কবিতাটাকে সাজানো হয়েছে। তাই আজকের কবিতাটিতে খুব সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। নেক্সট আরেকটি কবিতা বা গল্পে দেখা হবে। আসসালামু আলাইকুম।